বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। পবিত্র ঈদ উল আজহার ছুটির পরে আমরা আবারও একত্রিত হয়েছি রাজশাহী কলেজের অনলাইন প্ল্যাটফর্মে। এ পর্যায়ে আমি আমার 2021 সালের যে সকল এসএসসি পরীক্ষার্থী তোমরা রয়েছো, তাদের ব্যবসায়িক শিক্ষা শাখার শিক্ষার্থী, তাদের সকলকে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এই কোর্সের একটা ক্লাস আমরা করব। তোমরা অলরেডি জানো যে আমাদের সিলেবাস গুলোকে একটু শর্ট করে নেওয়া হয়েছে। 2021 সালের যে সকল পরীক্ষার্থী রয়েছে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমাদের 5টি অধ্যায় রাখা হয়েছে। অলরেডি আমরা কিন্তু 2টা অধ্যায় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছি এবং সেই 2টা অধ্যায়ের উপর এক্সামও পরিচালনা করেছি। আজকে আমরা তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসের 5টি অধ্যায়ের মধ্যে তৃতীয় একটি অধ্যায়, অর্থাৎ যেটা আমাদের বই বা আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 8ম অধ্যায় হিসেবে আছে, সেই অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। এবং তোমরা দেখেছো যে আমাদের যে ফেসবুক পেজে তোমাদের রুটিন আপলোড করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে তোমাদের এক্সামের যে রুটিনটা, অর্থাৎ ক্লাস টেস্ট, আমরা যে একটা করে চ্যাপ্টারের উপর ক্লাস টেস্ট নিচ্ছি তোমাদের গুগল ক্লাসরুমের মাধ্যমে বা গুগল ফর্মের মাধ্যমে, সেই ক্লাস টেস্টটা কিন্তু রুটিন পরবর্তীতে জানানো হবে, সেটা বলে দেওয়া হয়েছে। এছাড়াও তোমরা দেখেছো যে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের যে 2021 সালের যে সকল পরীক্ষার্থী রয়েছে তোমরা, তাদের জন্য কিন্তু অ্যাসাইনমেন্ট কার্যক্রমেরও ঘোষণা করেছে। তোমাদের যে নৈর্বচনিক বিষয়গুলো রয়েছে সেখান থেকে কিন্তু একটা করে সাবজেক্টে 10টি করে অ্যাসাইনমেন্টের কথা বলা হয়েছে। সেই হিসাবে আমাদের হিসাব বিজ্ঞান পড়ে যায়। হিসাব বিজ্ঞানে আমরা কিন্তু প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে টোটাল 5টি 10টা অ্যাসাইনমেন্ট কার্যক্রমের কথা বলা হয়েছে। তো সেই অ্যাসাইনমেন্ট গুলো হয়তো খুব শীঘ্রই আমাদের কাছে ডেলিভার করা হবে বা খুব শীঘ্রই হয়তো আমরা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, যতদিন আমাদের অ্যাসাইনমেন্ট গুলো না আসে বা যতদিন আমরা ওই কাজে ইনক্লুড না হয়ে যায়, ঠিক ততদিন পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিক যে কার্যক্রম রাজশাহী কলেজ প্রশাসন চালিয়ে যাচ্ছে, তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে 8ম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং খুব শীঘ্রই হয়তো তোমরা দেখবে যে তোমাদের ক্লাস টেস্টের মানে রুটিন ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের 8ম অধ্যায়ের যে টপিক সেটা হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। আমি এই পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি বা চ্যাপ্টার 8, যেটা আমাদের সেকেন্ড পেপারের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের, সেই চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার এবং সেখান থেকে অঙ্কগুলোও খুব ইজি হয়। এই চ্যাপ্টারটাকে আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে সেই সিলেবাসে আরো শর্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই চ্যাপ্টারের বিভিন্ন মেথড গুলো রয়েছে বা বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, সব পদ্ধতিগুলো নিয়ে আলোচনার কথা বলা হয়নি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে, জাস্ট কয়েকটা পদ্ধতির কথা বলা হয়েছে। আমি সেগুলো নিয়েই আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ আজকের এই আলোচনাটা হবে সম্পূর্ণ আমাদের শর্ট সিলেবাস মোতাবেক, শুধুমাত্র 2021 সালের যেই সকল এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমরা ব্যবসায়ী শিক্ষা শাখার, তাদের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখবো যে আজকের যে আমরা আলোচনা করব তার শিখন ফলগুলো কি। এই শিখন ফলটাও আমি নিয়েছি তোমাদের সেই শর্ট সিলেবাস থেকে, অর্থাৎ 2021 সালের পরীক্ষার্থীদের যে সিলেবাস সেখান থেকে। সেখানে তোমাদের এই 2টা শিখন ফলই বলা হয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারের ওপর এই 2টা শিখন ফল অর্জনের কথাই বলা হয়েছে। প্রথম শিখন ফল হচ্ছে মজুদ পণ্য মূল্যায়নের গুরুত্ব অনুধাবন করতে পারবে। দ্বিতীয় সিদ্ধান্ত মানে শিখন ফল হচ্ছে মজুদ পণ্যের মূল্যায়নের পদ্ধতি অনুসরণ করে মজুদ পণ্যের মূল্য নির্ধারণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই 2টা শিখন ফল যদি আমরা অর্জন করতে চাই বা 2টা শিখন ফলের উপর যদি আমরা পড়তে যাই, তাহলে আমাদের যে বিষয়গুলো পড়তে হয় সেই বিষয়গুলো হচ্ছে, প্রথমেই আমাদেরকে পড়তে হবে মজুদ পণ্য কি। কেননা মজুদ পণ্য মূল্যায়নের গুরুত্ব অনুধাবন যদি তোমরা করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে মজুদ পণ্য কি সেটা জানতে হবে আগে। তারপরে তোমাদেরকে জানতে হবে মজুদ পণ্য মূল্যায়নের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। নেক্সট আমরা দেখব মজুদ পণ্য মূল্যায়নের পদ্ধতি। এই পদ্ধতিগুলো, অনেকগুলো পদ্ধতি রয়েছে প্রিয় শিক্ষার্থী, তার মধ্যে আমরা শুধুমাত্র 2টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ফিফো পদ্ধতি, যেটাকে আমরা বলি ফার্স্ট ইন ফার্স্ট আউট। আরেকটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি, যেটাকে আমরা বলি ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতি। এই 2টা পদ্ধতিতেই মজুদ মূল্যায়নটা আমরা দেখব। আমি তোমাদেরকে এই পর্যায়ে আরো বলে দিতে চাই, তোমরা এই চ্যাপ্টারের উপর দুইবার ক্লাস করেছো, অর্থাৎ রাজশাহী কলেজের অনলাইন প্ল্যাটফর্মে তোমরা এই চ্যাপ্টারের উপর 2বার ক্লাস করেছো। একবার তোমাদেরকে অনুতোষ স্যার ক্লাস করিয়েছে, এবার এছাড়াও তোমাদেরকে সিফাতুন নাহার সাইকি ম্যাডাম কিন্তু এই চ্যাপ্টারের উপর ক্লাস করিয়েছে। এটা থার্ড টাইম তোমাদের এই চ্যাপ্টারের উপর ক্লাস। আমি জাস্ট এই শর্ট সিলেবাসে তোমাদের যেই টপিকস গুলোর কথা বলা হয়েছে
অর্থাৎ 2021 সালের যে সকল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য যে টপিকস গুলো নির্ধারণ করা হয়েছে এই চ্যাপ্টারের, আমি ঠিক সেই টপিকস গুলো নিয়েই আলোচনা করে যাব এবং এই টপিকস গুলোর ওপরই সামনে তোমাদের হয়তো একটা ক্লাস টেস্ট নেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং আমি যে টপিকস গুলো আলোচনা করব এই টপিকস গুলো থেকেই তোমাদের সামনে ক্লাস টেস্টে প্রশ্ন হবে, সুতরাং একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, আমি পরবর্তীতে সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমি আমার ক্লাসের কমেন্ট বক্সে তোমাদের প্রিভিয়াস ক্লাসের লিঙ্কও মানে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা চাইলে প্রিভিয়াস ক্লাসগুলোও দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তাহলে চলে যাই আমাদের মূল যে পাঠ বা মূল যে বিষয়বস্তু সেইখানে। দেখো, প্রথমেই আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। যেই ছবিতে দেখতে পাচ্ছি একটা গুদাম ঘর, সেই গুদাম ঘরে দেখছি প্রচুর পরিমাণে পণ্য বা প্রোডাক্ট। এখানে দেখো কিছু আমরা বস্তার ছবি দেখতে পাচ্ছি, যেখানে প্রচুর বস্তা রয়েছে, দেখেই মনে হচ্ছে যে এটা একটা গুদাম ঘর। নেক্সট আমরা কিছু দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স সামগ্রী, যেটাকেও দেখে মনে হচ্ছে যে স্টক করা হয়েছে বা একটা জায়গাতে রাখা হয়েছে বা একটা স্টোর রুমের মতো মনে হচ্ছে, যেখানে অনেক প্রোডাক্ট রয়েছে। সুতরাং এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এই প্রোডাক্ট গুলোকে মজুত করা হয়েছে, অর্থাৎ এই প্রোডাক্ট গুলো একটা জায়গাতে বা একটা নির্দিষ্ট স্থানে মজুত করে রাখা হয়েছে। তাহলে আমরা মজুত পণ্যর সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দেখো এই পর্যায়ে যে একটা নির্দিষ্ট সময় শেষে ক্রয়কৃত পণ্যের যে পরিমাণ অবিকৃত অবস্থায় থাকে তাকে মজুত পণ্য বা ইনভেন্টরি বলে। আমি রিপিট করছি, একটা নির্দিষ্ট সময় শেষে ক্রয়কৃত পণ্যের যে পরিমাণ অবিকৃত অবস্থায় থাকে তাকে মজুত পণ্য বা ইনভেন্টরি বলে। এটি একটি স্পর্শযোগ্য পণ্য বা স্পর্শনীয় সম্পদও বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ছবি দেখে যে ডেফিনেশন পেলাম, এই ছবি এবং ডেফিনেশনকে যদি আমরা মিল করি তাহলে আমরা বুঝতে পারছি যে একটা নির্দিষ্ট সময় শেষে যে কোনো প্রতিষ্ঠান, সেটা যদি ধরো উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে উৎপাদন করে বিক্রয়ের জন্য কিন্তু মজুত করে রাখতে পারে, আর যদি পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় তাহলে ক্রয়কৃত পণ্য বিক্রির জন্য গুদামে রাখতে পারে। কিংবা ধরো একটা নির্দিষ্ট সময় শেষে যেই পণ্যটা অবিকৃত অবস্থায় থেকে যায়, অর্থাৎ যেটা এখনো বিক্রয় সম্পূর্ণ হয়নি, অর্থাৎ একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের কথা তোমরা যদি চিন্তা করো, ধরো একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে একটা প্রতিষ্ঠানের যে পরিমাণ পণ্য অবিকৃত অবস্থায় থেকে যায় সেটাকে আমরা বলছি মজুত পণ্য বা ইনভেন্টরি। তোমরা প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ সম্পর্কে অবশ্যই জ্ঞাত আছো বা এই জিনিসটা তোমরা বোঝো যে সমাপনী মজুদ আমরা কাকে বলি, যে বছরান্তে যে পণ্যটা মজুদ থাকে সেটা হচ্ছে, আর ওই পণ্যটাই আবার পরবর্তী বছরে প্রারম্ভিক মজুদ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মজুত পণ্য কি এটা বলতে পারবে। নেক্সট আমরা যাব মজুত পণ্য মূল্যায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, অর্থাৎ আমাদের মজুত পণ্য কেন মূল্যায়ন করা দরকার। ফার্স্ট অফ অল আমরা দেখব মজুত পণ্য কেন মানে মূল্যায়ন করতে হবে। মোট লাভ নির্ণয় করা, একটা প্রতিষ্ঠানের অন্যতম মানে কি লক্ষ্য হচ্ছে লাভ অর্জন করা। তো এই লাভ ক্যালকুলেশন করতে হলে অবশ্যই মজুত পণ্য মূল্যায়ন করতে হবে। যদি আমি মজুত পণ্য মূল্যায়ন না করি তাহলে আমার প্রতিষ্ঠান কি পরিমাণ লাভ করেছে সেটা নির্ণয় করা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে বা সেটা নির্ণয় করা আদতে সম্ভব হবে না। কেননা আমি মজুত পণ্য বাদ রেখে বা মজুত পণ্যের মানে যে মজুদটা রয়েছে আমার গুদামে, যে পরিমাণ পণ্য মজুদ রয়েছে তার যদি মূল্যায়ন না করি তাহলে আমি মোট লাভ নির্ণয় করতে পারবো না। নেক্সট হচ্ছে চলতি মূলধন নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, চলতি মূলধন নির্ণয়, চলতি মূলধন আমরা জানি যে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, এইটাকে আমরা বলি চলতি মূলধন, অর্থাৎ চলতি মূলধন বা কার্যকরী মূলধন সমান সমান কি জানি আমরা, যে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো এই চলতি সম্পদের মধ্যে আমাদেরকে কিন্তু মজুদের মূল্যায়নটা নিয়ে আসতে হবে, কারণ মজুদ পণ্য এটা কিন্তু একটা চলতি সম্পদ। তো সুতরাং একটা প্রতিষ্ঠানের যদি কারেন্ট অ্যাসেট নির্ণয় করতে যাই, আর কারেন্ট অ্যাসেট নির্ণয় করার দরকার হয় আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধন নির্ণয় করার জন্য। তো এই চলতি মূলধন নির্ণয় করার জন্য কিন্তু আমাদের মজুদ পণ্যের মূল্যায়ন খুব বেশি প্রয়োজন। মজুদ পণ্য মূল্যায়ন ছাড়া আমরা একটা প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধন নির্ণয় করতে পারবো না। চলতি সম্পত্তি নির্ণয়, একটু আগে আমরা যেটা বলেছিলাম যে চলতি সম্পত্তি নির্ণয়ের জন্য কিন্তু আমাদের মজুদ পণ্য মূল্যায়নের গুরুত্ব রয়েছে। সম্ভাব্য নগদ প্রাপ্তি নির্ণয়, অর্থাৎ আমি এই মজুদটা বিক্রি করে কি পরিমাণ নগদ অর্জন করতে পারবো সেই নগদ প্রাপ্তি নির্ণয় করার জন্য কিন্তু আমার কি দরকার, মজুদ পণ্যের মূল্যায়নটা
প্রয়োজন হয়। চলতি অনুপাত নির্ণয়, একটা প্রতিষ্ঠানের যে চলতি অনুপাত, সেই চলতি অনুপাত নির্ণয় করার জন্য আমরা জানি আমাদের রেশিও অ্যানালাইসিস একটা চ্যাপ্টার রয়েছে, যেটা আমাদের 6ষ্ঠ অধ্যায়। সেই অধ্যায়ে আমরা চলতি অনুপাত দেখেছি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। যেখানে চলতি সম্পদের প্রশ্ন আসবে সেখানে মজুদ মূল্যায়ন অবশ্যই করতে হবে, কেননা চলতি সম্পদের মধ্যে মজুদ পণ্য রয়েছে। এখন মজুদ পণ্য মূল্যায়ন ছাড়া কোনো প্রতিষ্ঠানের চলতি সম্পদ নির্ণয় করা সম্ভব নয়। আর যেখানে চলতি সম্পদ নির্ণয় করা সম্ভব নয় সেখানে কিন্তু চলতি অনুপাত নির্ণয় করা যাবে না। আর সুতরাং আমরা বলতেই পারি চলতি অনুপাত নির্ণয় করার জন্য মজুদ পণ্য মূল্যায়ন অবশ্যই প্রয়োজন। নেক্সট রয়েছে সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ কোনো ডিসিশন মেকিং এ যদি আমরা যেতে চাই তাহলে অবশ্যই আমাদের মজুদ পণ্যের টাকে আমাদের নিয়ে আসতে হবে, কেননা মজুদ পণ্য মূল্যায়ন ছাড়া আমরা প্রতিষ্ঠানের যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটু পিছিয়ে যাব। কেননা তোমরা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে একটা প্রতিষ্ঠানের যদি প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে বিক্রয় মূল্য নির্ধারণ করতে যেতে হয় কিংবা প্রফিট নির্ধারণ করতে যেতে হয়, বা এই প্রফিট সংক্রান্ত বা বিক্রয় মূল্য সংক্রান্ত বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য ওই প্রতিষ্ঠানে কি পরিমাণ পণ্য মজুদ রয়েছে, ওই মজুদ পণ্যের মূল্য কি পরিমাণ হতে পারে, এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। যদি না জানা যায় তাহলে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা দেখব মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতি। এই মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতির ওপরই তোমাদেরকে অঙ্ক করতে হবে। এখানে বিভিন্ন ধরনের মজুদ পণ্য মূল্যায়নের পদ্ধতি রয়েছে। আমরা জাস্ট মেইনলি 2টা পদ্ধতি নিয়ে আলোচনা করব, কেননা তোমাদের 2021 সালের যে সকল পরীক্ষার্থী তোমরা রয়েছে তাদের 2টা পদ্ধতির কথাই বলা হয়েছে, বা 2টা পদ্ধতি এখানে আছে। সেটা হচ্ছে একটা ফিফো পদ্ধতি আর একটা ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতি। তবে এই 2টা পদ্ধতিতে যাওয়ার আগে মজুদ পণ্য মূল্যায়নের অন্তত কালান্তিক পদ্ধতি আর নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, এই 2টা পদ্ধতি নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। তারপরে আমরা ওই 2টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, মজুদ মূল্যায়নের পদ্ধতি প্রথমত আমরা 2টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি আর একটা হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। দেখো, এখানে যদি তোমরা নাম দেখো তাহলে বুঝতে পারবে যে বিষয়টা আসলে কি। কালান্তিক মজুদ পদ্ধতি অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ড শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে। আরেকটা হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, অর্থাৎ যেটা প্রতিদিনের কাজ প্রতিদিন করা হয় সেটা। এখন এই 2টা পদ্ধতি নিয়ে আমরা একটু কথা বলবো প্রিয় শিক্ষার্থী। প্রথমে আমরা যাব কালান্তিক মজুদ পদ্ধতি। এখানে দেখো 2টা ছবি দেওয়া আছে, একটা গ্রোসারির দোকান বা মুদির দোকানের ছবি দেওয়া আছে, যেখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন ক্রাইটেরিয়ার বা বিভিন্ন আকারের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। আরেকটা দেওয়া আছে দেখো মেডিসিন, এটাও কিন্তু একটা মেডিসিনের দোকান দেওয়া আছে, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে মেডিসিন রয়েছে এবং বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে। এবং এই 2টা প্রতিষ্ঠানের একটা জায়গাতে মিল রয়েছে প্রিয় শিক্ষার্থী, এগুলোর অসংখ্য ট্রানজেকশন হয়, অর্থাৎ এগুলোর লেনদেন কিন্তু প্রচুর হয়ে থাকে। একটা গ্রোসারির দোকানে তুমি যদি দেখবা সারাদিনে অনেক পরিমাণে ট্রানজেকশন হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিভিন্ন রকম সেল হচ্ছে। এবং মেডিসিনের দোকান, এরকম বিভিন্ন দোকান রয়েছে যেগুলোর ট্রানজেকশন অনেক বেশি এবং যেগুলোতে প্রচুর পরিমাণে সেল হয় এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল হয়। সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানগুলোতেই কালান্তিক মজুদ পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখব যে কালান্তিক মজুদ পদ্ধতি আসলে কি। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দেওয়া রয়েছে কালান্তিক মজুদ পদ্ধতি, যে পদ্ধতিতে সারা বছর ব্যাপী মজুদ পণ্যের হিসাব না করে বছরান্তে বা কোনো নির্দিষ্ট সময়ান্তে অবিকৃত পণ্যের মূল্য নিরূপণ করা হয় তাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে। যে পদ্ধতিতে সারা বছর ব্যাপী মজুদ পণ্যের হিসাব না করে, অর্থাৎ প্রতিদিনের কাজ প্রতিদিন না করে একটা নির্দিষ্ট পিরিয়ড শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে যে সকল পণ্যগুলো রয়েছে সে সকল পণ্যের মূল্য নিরূপণ করা হয় তাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে। এই কালান্তিক মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয়ের সময় ক্রয় খাতে খরচ দেখানো হয়, অর্থাৎ ক্রয় হিসেবকে ডেবিট করা হয়। বিক্রয়ের সময় প্রতিটি ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় নিরূপণ করা হয় না। এই কালান্তিক মজুদ পদ্ধতির সুবিধাগুলো কি কি? এগুলো সাধারণত কম ব্যয়বহুল, বা এই পদ্ধতি আসলে কম ব্যয়বহুল, কেননা বছরে শুধুমাত্র একবার এই কাজটা করা হয়, সুতরাং ব্যয়ের পরিমাণটা কম হয়। মালের পরিমাণের নির্ভরযোগ্যতা বেশি, অর্থাৎ কি পরিমাণ মাল রয়েছে সেটা নির্ভর করা যায়, একদিনে দেখে বোঝা যায়। স্বাভাবিক কাজকর্মের ব্যাঘাত ঘটে না, যেহেতু বছরের প্রতিদিন এই কাজটা করা হয় না, সুতরাং স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রমের ব্যাঘাত ঘটে না। অধিক লেনদেন সম্পূর্ণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা খুবই সুবিধা, যেহেতু আমরা একটু আগে বললাম যে একটা গ্রোসারির দোকান হতে পারে বা একটা মেডিসিন যেগুলোতে অধিক পরিমাণ ট্রানজেকশন হয়ে থাকে, সেই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই পদ্ধতিটা খুব বেশি সুবিধা দিয়ে থাকে। নেক্সট আমরা দেখব কালান্তিক মজুদ পদ্ধতির অসুবিধা। এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, গরমিল হতে পারে,
সবসময় মজুদের পরিমাণ জানা যায় না। অর্থাৎ একটা সময়ে যদি আমরা পুরা ট্রানজেকশন গুলো নিয়ে কাজ করি বছরের একদম পিরিয়ড শেষে, সেখানে আমাদের ভুল হতে পারে, অনেক সময় গরমিল হতে পারে, আবার সবসময় মজুদের পরিমাণ জানা যায় না। অর্থাৎ যেহেতু বছর শেষে শুধুমাত্র নির্ধারণ করা হয়, সুতরাং যে কোনো সময় কিন্তু জানা যায় না। এবার আমরা যাব নিত্য মজুদ পদ্ধতি, যেটাকে আমরা বলছি অবিরত মজুদ পদ্ধতি। যে পদ্ধতিতে প্রতিবার পণ্য ক্রয় ও বিক্রয়ের পর মজুদ পণ্যের উদ্বৃত্ত ও মূল্য নিরূপণ বা নির্ণয় করা হয়, তাকে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে এই পদ্ধতিতে প্রতিবার পণ্য ক্রয় বা বিক্রয়ের পরেই মজুদ পণ্যের উদ্বৃত্ত বা মূল্য নিরূপণ করা হয়। অর্থাৎ একটা করে ট্রানজেকশন হয়ে যায়, সেই ট্রানজেকশনের পরেই কিন্তু মূল্য নিরূপণ করা হয়। একে বলা হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি পণ্যের ক্রয় মূল্য ও বিক্রিত পণ্যের ক্রয় মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয়। তোমরা একটু আগে দেখলা যে কালামটিকে কি করা হয় বছর শেষে বা একটা পিরিয়ড শেষে করা হয়, কিন্তু নিত্যটাতে কি করা হয় প্রতিদিনের কাজ প্রতিদিন করা হয়। তাহলে এই প্রতিদিনের কাজ প্রতিদিন, তাহলে কোন ধরনের প্রতিষ্ঠানে এটা করা সম্ভব? প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ছবি। একটা ছবিতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গাড়ি, আর একটা ছবিতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ইলেকট্রনিক প্রোডাক্ট। তোমরা একটু চিন্তা করলে দেখতে পাবে যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কি হয়, বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সেল কম বা ট্রানজেকশন কম, বা এগুলোর প্রোডাক্টের ভ্যালু অনেক বেশি, এবং খুব বেশি ধরনের প্রোডাক্ট একটা দোকানে থাকে না, বা একটা জায়গাতে খুব বেশি ধরনের প্রোডাক্ট থাকে না। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী, যে অধিক লেনদেন হয় না এই ধরনের প্রতিষ্ঠান, যেখানে কম সংখ্যক লেনদেন হয় কিন্তু প্রোডাক্টগুলো খুবই ভ্যালুয়েবল, বা প্রোডাক্টের আকার অনেক বড় থাকে বা ভ্যালু বেশি আর কি। সেই সকল প্রতিষ্ঠান বা সেই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কি করি, আমরা নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি ইউজ করতে পারি। হয়তো আমি আজকে কি করলাম, আমার শোরুমে 20টা গাড়ি রয়েছে, আমি সেখান থেকে একটা গাড়ি সেল করলাম। তাহলে একটা গাড়ি সেল করার সঙ্গে সঙ্গে আমি আমার মজুদ পণ্য নির্ধারণ করে ফেলতে পারবো যে আমার এখন বর্তমানে 19টি গাড়ি রয়েছে। আবার আমার যদি ইলেকট্রনিক প্রোডাক্ট হয়, আমার শোরুমে হয়তো 50টা ফ্রিজ রয়েছে, 10টা ওয়াশিং মেশিন রয়েছে, 5টা এলইডি টিভি রয়েছে, তাহলে আমার যে কয়টা সেল হবে আমি সঙ্গে সঙ্গে কিন্তু সমাপনী মজুদ বা অবিকৃত পণ্য বের করে ফেলতে পারবো এবং সেগুলোর মূল্যায়ন করে ফেলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি সাধারণত আমরা ওই সকল প্রতিষ্ঠানে ইউজ করি যেগুলোর ট্রানজেকশন কম কিন্তু প্রোডাক্ট লিমিট বা প্রোডাক্টের ভ্যালু অনেক বেশি। এই পদ্ধতির সুবিধাগুলো কি কি? সব সময় মজুদের পরিমাণ জানা যায়, যে কোনো সময় কিন্তু আমি বলতে পারবো আমার মজুদ কি পরিমাণ রয়েছে। এছাড়াও শ্রম ব্যয় কম হয়, মানে আমার শ্রমিকের ব্যয় কম হয়, নিয়ন্ত্রণ সহজ হয়, সিদ্ধান্ত গ্রহণে সুবিধা আসে। নেক্সট প্রিয় শিক্ষার্থী, নিত্য বা অবিরত মজুদ পদ্ধতির অসুবিধা, বেশি শ্রমিক প্রয়োজন হতে পারে, কেননা আমার প্রতিদিনের যে ট্রানজেকশনের সঙ্গে সঙ্গে আমার কিন্তু মূল্যায়ন করার প্রয়োজন হচ্ছে, সুতরাং এই কাজের জন্য আমার এক্সট্রা শ্রমিক প্রয়োজন হতে পারে। ছোট ব্যবসায়ীর জন্য এই পদ্ধতি সুবিধাজনক নয়, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানের ট্রানজেকশন অনেক বেশি, যেগুলো ছোট প্রতিষ্ঠান, সেগুলোর জন্য কিন্তু এই নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হয় না। এবার আমরা যাব মজুদ পণ্যের নির্গমনকালে মূল্য নির্ধারণের কয়েকটি পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে মেইন, অর্থাৎ এখান থেকে তোমাদের ম্যাথ করতে হবে। এই মজুদ পণ্য নির্গমনকালে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মজুদ পণ্য যখন সেল করা হবে, প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট সময় শেষে যেই সকল পণ্য অবিকৃত থেকে যায় ওই সকল পণ্যকে আমরা কি বলছি, মজুদ পণ্য। তো এই অবিকৃত পণ্যগুলো যখন আমরা সেল করব বা বিক্রয় করব, তখন যে মূল্যটা আমরা নির্ধারণ করব, সেই মূল্য নির্ধারণের জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। ফার্স্ট যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা বলছি লিফো, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেটা সবার শেষে আসবে সেটা সবার আগে চলে যাবে। অর্থাৎ আমার গুদাম ঘরে যে প্রোডাক্টটা সবার শেষে ঢুকবে সেটা আমি সবার আগে সেল করব। আরেকটা আছে ফিফো পদ্ধতি, যেটাকে আমরা বলছি ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেই প্রোডাক্ট আমার গুদামে ফার্স্টে ঢুকবে সেটাকে আমরা ফার্স্টে সেল করব, এবং যেটা কি করব, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আগে ছাড়ো পদ্ধতি। নেক্সট আরেকটা রয়েছে, সেটা হচ্ছে সরল গড় পদ্ধতি, আরেকটা রয়েছে ভারযুক্ত গড় পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থী, 2021 সালের যে সকল পরীক্ষার্থী তোমরা রয়েছে তাদের জন্য যে সিলেবাস সংক্ষিপ্তকরণ করা হয়েছে, আমি আবারও বলছি তাদের সংক্ষিপ্ত সিলেবাসে এখান থেকে দুইটা পদ্ধতিতে তোমাদের অঙ্ক করতে হবে, বা দুইটা পদ্ধতি জানার জন্য বলা হয়েছে। একটা হচ্ছে ফিফো পদ্ধতি, আর একটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। আমি আবারও রিপিট করছি প্রিয় শিক্ষার্থী,
তোমরা যারা সামনে ক্লাস টেস্টে অংশ নিবে এবং 2021 সালের যে সকল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অষ্টম অধ্যায়ের ম্যাথ করার জন্য দুইটা পদ্ধতি শুধু ব্যবহার করব। একটা হচ্ছে ফিফো পদ্ধতি আর একটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। কেননা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে এই দুইটা পদ্ধতিরই উল্লেখ করা হয়েছে। তোমাদের ম্যাথ শুধু এই দুইটা পদ্ধতিতেই করতে হবে, ফিফো পদ্ধতি এবং ভারযুক্ত গড় পদ্ধতি, যেটাকে আমরা বলছি ওয়েটেড অ্যাভারেজ মেথড। আর একটা বলছি ফার্স্ট ইন ফার্স্ট আউট বা আগের মাল আগে ছাড়ো পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে তাহলে আমরা এই দুইটা পদ্ধতি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। প্রথমেই আমরা যাব ফিফো পদ্ধতি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আগে ছাড়ো পদ্ধতি। দেখো, আগের পণ্য আগে ছাড়ো পদ্ধতি, এই পদ্ধতিতে প্রথম দিকে কৃত পণ্য আগে ইস্যু করা হয়। পণ্যের মূল্য নিম্নমুখী হলে এই পদ্ধতি অধিক উপযোগী। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখো, এই পদ্ধতিতে কি করা হয়, আমার গুদামে যে পণ্যটা প্রথমে ঢুকেছে সেই পণ্যটা আমরা আগে বিক্রয় করব, আর যেটা পরে ঢুকেছে সেটা পরে বিক্রয় করব। অর্থাৎ আমরা ডেট ওয়াইজ আগের পণ্যটা আগে বিক্রি করে দেব, পরের পণ্যটা পরে বিক্রি করে দেব। ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে ফার্স্টে এসেছে সে ফার্স্টে আউট হয়ে যাবে বা বিক্রি হয়ে যাবে। এটাকে আমরা বলছি ফিফো পদ্ধতি। পণ্যের মূল্য সাধারণত যখন নিম্নমুখী হয়, এটা তোমাদের অনেক সময় এমসিকিউতে থাকে, পণ্যের মূল্য যখন নিম্নমুখী হয় তখন কিন্তু এই পদ্ধতিটা অধিক উপযোগী। পণ্যের মূল্য নিম্নমুখী হলে এই পদ্ধতি কি হয়, অধিক উপযোগী বা কার্যকর হয়ে থাকে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, মিস্টার জেমিন 2021 সালের জানুয়ারির 1 তারিখে 200 একক পণ্য 20 টাকা দরে। দেখো, 2021 সালের জানুয়ারির 1 তারিখে 200 একক পণ্য কি করছে, 20 টাকা দরে, এবং জানুয়ারির 7 তারিখে 300 একক পণ্য 30 টাকা দরে ক্রয় করে, এবং জানুয়ারির 31 তারিখে 250 একক পণ্য ইস্যু করে। তাহলে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট অনুযায়ী আমরা কি করব, প্রথমে জানুয়ারির 1 তারিখে যেটা ক্রয় করেছি সেটা আগে সেল করব, তারপর জানুয়ারির 7 তারিখেটা সেল করব, তারপর জানুয়ারির 31 তারিখেটা সেল করব। তাহলে এই যে দেখো নিচে বলা আছে যে এই পদ্ধতিতে প্রথমে আমরা 200 একক 20 টাকা দরে এটা সেল করে দেব। আমরা সেল করেছি কতটা, 250 একক। তাহলে প্রথম 200 একক বিক্রি করে দেব কত টাকা দরে, 20 টাকা দরে। তার পরবর্তী 50 একক বিক্রি করব 300 একক থেকে, যেটা আমরা কিনেছিলাম জানুয়ারির 7 তারিখে, সেটা ইস্যু করব কত টাকা দরে, 30 টাকা দরে। তো প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আগে ছাড়ো পদ্ধতি। নেক্সট আমরা যাব ভারযুক্ত গড় পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে কি করা হয় প্রিয় শিক্ষার্থী, দেখো, এই পদ্ধতিতে মজুদের মোট মূল্যকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে গড় মূল্য নির্ধারণ করা হয়। এই পদ্ধতিতে মজুদের মোট মূল্যকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে গড় মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ ধরো, দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, 20 টাকার 40টি এবং 16 টাকার 50টি পণ্য আছে। তাহলে মোট মজুদের ক্রয় মূল্য হবে কি, দেখো 20 গুণ 40, 16 গুণ 50 ইজিক্যাল টু 1600 টাকা, এবং মজুদের পরিমাণ কত, মজুদের পরিমাণ হচ্ছে 40 এবং 50, 90। তাহলে আমাদের গড় মূল্য কত হবে, 1600 ভাগ 90, অর্থাৎ 17.78। অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতিতে কি করা হয় প্রিয় শিক্ষার্থী, আমরা যে প্রোডাক্ট গুলো ক্রয় করে ফেলেছি সেই প্রোডাক্ট গুলোর যে মূল্য আছে সেই মূল্যগুলো আগে যোগ করে নেওয়া হয়, এবং যে পরিমাণ প্রোডাক্ট ক্রয় করা হয়েছে সেই পরিমাণ দ্বারা ভাগ করা হয়। অর্থাৎ তোমরা তো গড় জানো, গড় বলতে আমরা যতগুলো সংখ্যার সমষ্টি করব ঠিক ততগুলো সংখ্যা দ্বারা ভাগ করে নিব। যেমন আমরা এই উদাহরণটাতে দেখতে পাচ্ছি যে আমরা 40টা প্রোডাক্ট কিনেছি 20 টাকা করে, আর 50টা প্রোডাক্ট কিনেছি 16 টাকা করে। তাহলে 40টা প্রোডাক্টের 20 টাকা করে দাম, 40 গুণ 20 অর্থাৎ 800 টাকা, আর 16টা প্রোডাক্ট কিনেছি 50 টাকা করে, এটার দামও 800 টাকা। তাহলে টোটাল আমরা প্রোডাক্ট কিনেছি 1600 টাকার। কতটা প্রোডাক্ট কিনেছি, এক ধরনের প্রোডাক্ট কিনেছি 40টা, আরেক ধরনের প্রোডাক্ট কিনেছি 50টা। তাহলে টোটাল প্রোডাক্ট আমরা 1600 টাকার কিনেছি, এবং টোটাল প্রোডাক্ট সংখ্যা হচ্ছে আমাদের 90। তাহলে এই ক্ষেত্রে আমাদের গড় মূল্য হবে এক একটি প্রোডাক্টের 1600 ডিভাইডেড বাই 90, অর্থাৎ 17.78 টাকা। অর্থাৎ না 20 টাকা না 16 টাকা, আমাদের গড় মূল্যটা নির্ধারণ করে নিতে হবে। এই হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। অর্থাৎ আমরা এই ভারযুক্ত গড় পদ্ধতিতে বিক্রি করলে আমরা প্রোডাক্টের গড় বের করে নিব, গড় মূল্য বের করে নেব। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে মাল খতিয়ান রয়েছে, অর্থাৎ আমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আমাদের করতে হয় সেই অঙ্কের ছকটা ঠিক এরকম। দেখো, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে ছকটা দেখতে পাবে। এখানে দেখো লেখা আছে কোম্পানির নাম, মজুদ মূল্যায়নের পদ্ধতির নাম।
প্রথমে আমরা দিব কোম্পানির নাম, অর্থাৎ যেই কোম্পানির আমরা অঙ্কটা করছি বা যেই কোম্পানির কাজ করছি সেই কোম্পানির নাম দিয়ে দিব। নেক্সট আমরা যে জিনিসটা করব সেই জিনিসটা হচ্ছে আমরা মজুদ মূল্যায়নের তালিকা পদ্ধতির নাম দিয়ে দিব, যে আমরা কোন পদ্ধতিতে করছি, আমরা ফিফো পদ্ধতিতে করছি না ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতিতে করছি। যে পদ্ধতিতে আমরা করব সেই পদ্ধতির নাম আমরা উল্লেখ করে দিব, এবং নাম উল্লেখ করার পর এখানে আমাদের বিভিন্ন রয়েছে সর্বাধিক মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমায়েশ মাত্রা। এগুলো সাধারণত আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না, আমরা জাস্ট শিরোনাম দিয়ে আমরা ছকটা তৈরি করে নেব। দেখো আমাদের ছকের যে ডিজাইন, সেই ছকের ডিজাইনটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। প্রথমেই আছে কি তারিখ, তারপরে রয়েছে বিবরণ। তারিখের ঘরে আমরা যেই তারিখে ক্রয় করেছি সেই বা যেই তারিখে বিক্রয় করেছি সেটা আমরা বসিয়ে দিব। আর তারপরে রয়েছে বিবরণ, বিবরণের ঘরে আমরা ক্রয় করেছি না বিক্রয় করেছি সেটা আমরা লিখব। এখানে আমাদের তিনটা জিনিস রয়েছে, দেখো, ক্রয় বা গ্রহণ, বিক্রয় বা ইস্যু, আর একটা হচ্ছে মজুদ বা উদ্বৃত্ত। প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে আবার কিছু সাবটাইটেল রয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে আবার কিছু সাবটাইটেল রয়েছে। এই যে দেখো, একক রয়েছে, প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে কিছু সাবটাইটেল রয়েছে। দেখো এই যে একক, এককের ঘর আমরা দেখতে পাচ্ছি এখানে। এছাড়াও রয়েছে দর আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি মূল্য রয়েছে, একক রয়েছে, দর রয়েছে, মূল্য রয়েছে। একক, দর এবং মূল্য। বিক্রয়ের ক্ষেত্রেও সেম ভাবে রয়েছে আমাদের একক, দর এবং মূল্য, একক, দর এবং মূল্য। তোমরা মানে প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে আমাদের তিনটা করে ঘর টানা হয়েছে, মানে সাবটাইটেল রয়েছে। একক অর্থাৎ কত একক পণ্য ক্রয় করেছি, কি দরে ক্রয় করেছি, এবং এই একক এবং দর দুটার গুণফল করে আমরা মূল্যটা বের করে নিতে পারবো। বিক্রয়ের ঘরেও তাই, সমাপনী মজুদের ঘরেও বা মজুদের ঘরেও তাই। নেক্সট আমরা একেবারে লাস্টে দিয়েছি সমাপনী মজুদ পণ্যের একক ও মূল্য একসাথে আমরা বের করে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আমাদের উদাহরণটা একটু পরে আছে। এই যে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা উদাহরণ রয়েছে যে রোমা কোম্পানি ক্রয় ও ইস্যু সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে নিচে। দেখো 2021 সালের জুন মাসের 1 তারিখ প্রারম্ভিক মজুদ রয়েছে কত, 50 কেজি, প্রতি কেজি কত, 15 টাকা দরে। আবার রয়েছে 15 তারিখে কি করেছে, ক্রয় করেছে প্রতি কেজি 16 টাকা দরে, 350 কেজি। আর 25 তারিখে কি করা হয়েছে, 25 কেজি ইস্যু করা হয়েছে, 30 মানে 30 কেজি ইস্যু করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাইলাম যে জুন মাসের 1 তারিখে প্রারম্ভিক মজুদ রয়েছে 50 কেজি, প্রতি কেজির দাম 15 টাকা। আর আমরা দেখতে পাচ্ছি 15 তারিখে, জুনের 15 তারিখে দেখতে পাচ্ছি ক্রয় প্রতি কেজি 16 টাকা দরে 350 কেজি। আর 25 তারিখে দেখতে পাচ্ছি ইস্যু 300 কেজি, অর্থাৎ ইস্যু মানে বিক্রয়। এবার আমরা এই অঙ্কটা যদি আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, আমাদের রোমা কোম্পানি এর মজুদ মূল্যায়ন পদ্ধতি, আমরা ফিফো পদ্ধতি দেখব। ফিফো পদ্ধতি যদি দেখে যাই তাহলে দেখবো, দেখো তারিখ আছে, বিবরণ আছে। এখানে আমরা প্রথমেই আমাদের ফার্স্ট তারিখ কত, 2021 জুন 1, আমাদের তারিখটা 2021 সালের জুন 1। প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ কত, 50 কেজি, প্রত্যেকটার দাম কত, 15 টাকা করে। এই যে দেখো আমাদের মজুদের ঘরে বসে যাবে, আমাদের এককের ঘরে বসে গেল 50, দরের ঘরে বসে গেল 15। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতে পারবে। নেক্সট এই দুইটা যদি আমরা গুণ করি, 50 গুণ 15, এই দুইটাকে যদি আমরা গুণ করি, দেখো 50 গুণ 15 তাহলে কত হয়, 750। এই 750 আমরা মূল্যর ঘরে দিয়ে দিলাম। আমরা যদি আবারও দেখি তাহলে দেখবো 50 গুণ 15 অর্থাৎ 750 টাকা। এটা আমরা কোথায় দিব, এটা আমরা মূল্যর ঘরে দিয়ে দিব। নেক্সট দেখো, এবার আমাদের পরবর্তী তারিখ 15 তারিখ। 15 তারিখে আমরা কি করেছি, ক্রয় করেছি কত কেজি, 16 কেজি, দাম কত টাকা, 350 টাকা। 15 তারিখে আমরা ক্রয় করেছি। আমরা চলে যাব ক্রয়ের ঘরে, কত একক ক্রয় করেছি, 350 একক ক্রয় করেছি। কত টাকা করে, 16 টাকা করে। দেখো আমরা ক্রয় করেছিলাম কত, ক্রয় করেছিলাম 350, কত টাকা করে, 16 টাকা করে। নেক্সট আমাদের কি হবে, তাহলে এটার মূল্য নির্ধারণ করব। প্রিয় শিক্ষার্থী, মূল্য নির্ধারণ করার জন্য আমরা বলেছি একক এবং দর দুইটাকে গুণ করে দিব। তাহলে এই 50 এবং 16, এই যে 350 গুণ 16, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে গুণ করে আমরা যে টাকাটা পাবো সেটা আমরা মূল্যর ঘরে দেখাবো, অর্থাৎ এই যে 5600 এইখানে আমরা দেখিয়ে দিব। তাহলে আমাদের প্রারম্ভিক মজুদ ছিল
এরপরেও আমরা আবার 15 তারিখে ক্রয় করেছি, তাহলে আমাদের বর্তমানে মজুদের পরিমাণ কত? আমাদের বর্তমান মজুদের পরিমাণ মানে 15 তারিখে আমাদের মজুদের পরিমাণ দুই প্রকার। একটা তো আগেরটা ছিলই, মানে ওইটা তো আমাদের আছেই, ওটা তো আমরা সেল করি নাই। নেক্সট আবার এটাও আছে, অর্থাৎ আমরা 15 তারিখে যেটা ক্রয় করেছি সেটাও কিন্তু আবার মজুদের সাথে আমাদের যুক্ত হয়ে গেল। দেখো 350 16 টাকা করে 5600 টাকা। তাহলে আমাদের বর্তমানে দুই প্রকারের মজুদ রয়েছে। একটা হচ্ছে 50 একক পণ্য রয়েছে যেটার দর হচ্ছে 15 টাকা, আরেক প্রকারের পণ্য রয়েছে যেটা হচ্ছে 350 একক রয়েছে যেটার দর হচ্ছে 16 টাকা, যেটার মূল্য 5600 টাকা। এখন প্রিয় শিক্ষার্থী 25 তারিখে আমরা ইস্যু করেছি, এই ইস্যুটা আমরা কোন ঘরে দিব? ইস্যু অবশ্যই আমরা বিক্রয়ের ঘরে দিব, কিন্তু আমাদের পদ্ধতি কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রিয় শিক্ষার্থী, আমাদের পদ্ধতি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমরা প্রথমের পণ্যটা প্রথমে বিক্রি করে দিব। তাহলে আমাদের প্রথমের পণ্য কত আছে? 50 একক আছে। দেখো এই 50 একক আমরা প্রথমে বিক্রি করব। কত টাকা করে? যে টাকা ছিল 15 টাকা করে 15 টাকা বিক্রি করে দিব। তাহলে আমাদের 300 কেজি পুড়তে যতটুকু প্রয়োজন, আমাদের টোটাল আমাদের প্রথম 50 একক আমরা বিক্রি করে দিয়েছি। এখন আমাদের হাতে আর রয়েছে 350 একক, কিন্তু আমরা বিক্রি করেছি টোটাল 300 কেজি। 300 কেজির মধ্যে 50 কেজি 15 টাকা দরে, বাদ বাকি যে 250 থাকে অর্থাৎ 250 কেজি দরকার হয়, সেটা আমরা বিক্রি করব 16 টাকা দরের, অর্থাৎ পরের আইটেম থেকে। তাহলে 250 গুণ 16 ইজিক্যাল টু 250 গুণ 16 ইজিক্যাল টু 4000। এই হচ্ছে আমরা প্রোডাক্টটা বিক্রি করে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, ঠিক এইভাবে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ ফার্স্টে আমাদের যে প্রোডাক্টটা আমাদের কাছে ইন করেছে সেটা আমরা ফার্স্টে সেল করব, আর লাস্টে যে প্রোডাক্টটা আমাদের কাছে এসছে সেটা আমরা লাস্টে সেল করব। এইভাবে আমাদের যতগুলো ট্রানজেকশন থাকবে ঠিক সেই ট্রানজেকশন গুলো আমরা ক্যালকুলেট করে নিব। আমরা ক্রয় করলে ক্রয়ের ঘরে, বিক্রয় করলে বিক্রয়ের ঘরে, এবং আমরা যদি ফিফো পদ্ধতি ইউজ করি তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে আমরা প্রথমে যে প্রোডাক্টটা এসছে সেটা প্রথমে বিক্রি করে দিব। এইভাবে আমরা অঙ্ক করব। লাস্টে আমাদের দেখো আমাদের তাহলে মজুদ বর্তমানে কত? আমাদের আর 100 একক থাকছে। আমরা সেল করে ফেলেছি 50 একক 15 টাকা করে সেল করে ফেলেছি। 350 একক যেখানে ছিল ওখান থেকে আমরা সেল করেছি 250 একক। তাহলে বর্তমানে আমাদের থাকছে আর 100 একক, যেটার মূল্য হচ্ছে 16 টাকা করে। তাহলে ওইটা 1600 টাকা। তাহলে বর্তমানে সমাপনী মজুদ পণ্যের একক এবং মূল্য হচ্ছে 100 একক পণ্য রয়েছে যার দাম 16 টাকা করে এবং মূল্য হচ্ছে 1600 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখানে আমরা যদি ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতি ইউজ করতাম তাহলে আমরা কি করতাম? ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতি ইউজ করলে আমরা টোটাল মূল্য, অর্থাৎ আমাদের যে মজুদ রয়েছে, দেখো সেকেন্ড কলামে আমরা যে ক্রয় করেছি 750 একক 750 টাকার এবং 5600 টাকার, এই 750 টাকা এবং 5600 টাকা এই দুইটাকে যোগ করে নিতাম, করে আমাদের টোটাল একক কত? 50 আর 350 অর্থাৎ 400 একক, ভাগ করে একটা গড় মূল্য বের করতাম। সেই মূল্যতে আমরা 25 তারিখে সেল করতাম। অর্থাৎ আমরা যখন সেল করব তার আগে যেই পরিমাণ প্রোডাক্ট রয়েছে তার মূল্যকে ঠিক তত সংখ্যক প্রোডাক্ট সংখ্যা দ্বারা ভাগ করে একটা গড় মূল্য বের করব, এবং সেই গড় মূল্যের ভিত্তিতে আমরা কি করব? পরবর্তী সেলটা করব। এই হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই ওয়েটেড অ্যাভারেজ মেথড এবং ফিফো মেথডের উপর তোমরা অনেকগুলো অঙ্ক করেছো। আমি তো বললামই যে তোমরা এর আগেও এই চ্যাপ্টারের উপর দুবার ক্লাস করেছো, অর্থাৎ দুইজন টিচারের ক্লাস তোমরা করেছো, অনেকগুলো করে ক্লাস করেছো, 3টা 4টা 5টা 6টা করে ক্লাস করেছো। তো আমি এই ক্লাসের কমেন্ট বক্সেও তোমাদের লিংক গুলো আবার ডেলিভার করে দেবো, যদি তোমরা প্রয়োজন হয় তোমরা দেখে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটু দেখবো যে আমরা এতক্ষণ যে পড়াগুলো পড়লাম সেগুলোর উপর যদি আমরা প্রশ্ন করতে যাই তাহলে আমাদের কি ধরনের প্রশ্ন হতে পারে। ফার্স্ট আমরা একটা প্রশ্ন করব প্রিয় শিক্ষার্থী, ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো দিন বা সময়ে মজুদ পণ্যের পরিমাণ জানা যায় কোন মজুদ পদ্ধতিতে? অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো দিন বা যে কোনো সময়ে মজুদ পণ্যের পরিমাণ জানা যায় কোন মজুদ পদ্ধতিতে? একটু গেস করো তোমরা, আশা করি তোমরা পারবে। কোন দিন বা সময়ে, অর্থাৎ প্রত্যেক দিনই যদি আমরা জানতে চাই তাহলে কোন পদ্ধতি আমরা ইউজ করব? নিত্য মজুদ পদ্ধতি, কালান্তিক মজুদ পদ্ধতি, সরল গড় পদ্ধতি, না ভারযুক্ত গড় মজুদ পদ্ধতি? কোন পদ্ধতিতে আমরা প্রতিদিন জানার জন্য? অনেকেই তোমরা পারবে আমি জানি, আমরা উত্তরটা দেখব। নিত্য মজুদ পদ্ধতিতে। এই পদ্ধতি যদি আমরা ইউজ করি তাহলে প্রতিদিনের মজুদের পরিমাণ আমরা প্রতিদিন জানতে পারবো। এ পর্যায়ে আরো একটা প্রশ্ন রয়েছে, কাঁচামালের দাম ক্রমাগত হ্রাস পেতে থাকলে কোন পদ্ধতিতে ইস্যু করা যুক্তিযুক্ত? কাঁচামালের দাম যদি ক্রমাগত হ্রাস পেতে থাকে
তাহলে কোন পদ্ধতিতে আমরা মজুদ মূল্যায়ন করব? কাঁচামালের দাম হ্রাস পেতে থাকলে, প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ আমার যে মজুদগুলো রয়েছে সেগুলোর দাম যদি হ্রাস পেতে থাকে, তাহলে আমরা কোন পদ্ধতিতে ইস্যু করব বা কোন পদ্ধতি ইস্যু করা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে? একটু দেখো, আগের মাল আগে ইস্যু করো পদ্ধতি, না পরের মাল আগে ইস্যু করো পদ্ধতি, না সাধারণ গড় পদ্ধতি, না ভারযুক্ত গড় পদ্ধতি? দেখো, আগের মাল আগে ইস্যু করো পদ্ধতি। নেক্সট, এইখানে একটা অঙ্ক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, আমি একটু বলবো তোমরা যারা আমার সাথে এই মুহূর্তে রয়েছো তারা একটু খাতা কলম নিয়ে দেখার চেষ্টা করো। দেখো, অনামিকা ট্রেডার্স এর ডিসেম্বর 2018 মাসের কয়েকটি লেনদেন নিম্নরূপ দেখানো আছে এখানে। ডিসেম্বর 1, 2018, মানে ডিসেম্বর 2018, এটার কয়েকটা ট্রানজেকশন দেওয়া রয়েছে একটা প্রতিষ্ঠান অনামিকা ট্রেডার্স। দেখো, ডিসেম্বরের 1 তারিখে বলা রয়েছে প্রারম্ভিক মজুদ পণ্য 2500 একক, প্রারম্ভিক মজুদ পণ্য 2500 একক, যেটার প্রতি এককের মূল্য হচ্ছে 15 টাকা। ডিসেম্বরের 12 তারিখে পণ্য ক্রয় 1500 একক, প্রতি একক 18 টাকা। আবার ডিসেম্বরের 19 তারিখে বিক্রয় 2700 একক, প্রতি একক 21 টাকা। ডিসেম্বরের 31 তারিখে পণ্য ক্রয় 1000 একক, প্রতি একক 17 টাকা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমাদের প্রারম্ভিক মজুদ আছে, তারপরে আমরা ক্রয় করেছি, আবার 19 তারিখেও ক্রয় করেছি, আবার ডিসেম্বরের 31 তারিখেও আমরা ক্রয় করেছি। আমরা ডিসেম্বরের 19 তারিখে বিক্রয় করেছি, আবার 31 তারিখে ক্রয় করেছি। লক্ষ্য করো, আমাদের ট্রানজেকশন টোটাল 1 তারিখ, 12 তারিখ, 19 তারিখ এবং 31 তারিখ। 1, 12, 19, 31, চারটা ট্রানজেকশনের মধ্যে আমরা একটাতে শুধু সেল করেছি, বাদ বাকিগুলো, প্রথমটা প্রারম্ভিক, বাদ বাকি দুইটাতে আমরা ক্রয় করেছি। তাহলে এখানে বলছে ফিফো পদ্ধতিতে মাস শেষে মজুদ পণ্যের মূল্য কত টাকা? ফিফো পদ্ধতিতে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। তোমরা লক্ষ্য করো, প্রথমে আমাদের 2500 একক ছিল, কিন্তু আমরা 19 তারিখে বিক্রয় করেছি কত? 2700 একক। তার মানে আমাদের প্রথম ডিসেম্বরের 1 তারিখের 2500 একক সেল হয়ে গেছে। এছাড়াও আমরা ডিসেম্বরের 12 তারিখ থেকে আরো কত একক নিয়ে নিয়েছি? 200 একক বিক্রি করেছি, তবেই তো আমাদের 2700 একক বিক্রি হয়েছে। অর্থাৎ 1 তারিখের 2500 একক এবং 12 তারিখের 200 একক দিয়ে টোটাল আমরা 2700 একক সেল করে দিয়েছি ডিসেম্বরের 19 তারিখে। তাহলে আমাদের ডিসেম্বরের 12 তারিখে কত একক প্রোডাক্ট আমাদের হাতে রয়েছে? আমাদের প্রোডাক্ট হাতে রয়েছে 1300 একক। আমাদের প্রোডাক্ট হাতে রয়েছে 1300 একক। এই 1300 একককে আমরা কি দ্বারা গুণ করব? 18 দ্বারা গুণ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সাথে যারা রয়েছে তারা 1300 একককে গুণ করো 18 দ্বারা, 23,400 টাকা আমরা পাবো। 23,400 টাকা পাবো। এটা আমাদের ডিসেম্বরের 12 তারিখে। আর ডিসেম্বরের 19 তারিখে তো আমাদের সেল, এটা নিয়ে আমাদের কোনো কথা বলার নেই। আমরা ডিসেম্বরের 31 তারিখে আমাদের 1000 একক রয়েছে। 1000 একক কত করে? 1000 একক আমাদের রয়েছে 17 টাকা করে, অর্থাৎ 17,000 টাকা। তাহলে আমাদের দেখো অ্যান্সার কত হয়? 40,400। অর্থাৎ ফিফো পদ্ধতিতে যদি আমরা ইউজ করি তাহলে 40,400 টাকা। 40,400 টাকা। এইখানে একটা জিনিসের সমস্যা আছে প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে 19 তারিখে 21 টাকা করে মূল্য দেওয়া আছে। আসলে 21 টাকা বললে আমরা আসলে বিক্রি করব ডিসেম্বরের যেটা এসছে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ ফার্স্টের যে প্রোডাক্ট সেটা বিক্রি করে দেব এবং 12 তারিখ থেকে আমরা বাদ বাকিটা বিক্রি করে দেব। নেক্সট যেটুকু অবশিষ্ট থাকবে সেটুকুর মূল্য আমাদের 40,400 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আজকে এ পর্যন্তই ক্লাস নিলাম, অর্থাৎ আমরা যে পদ্ধতিগুলো ইউজ করলাম বা যে প্রশ্নগুলো আমরা করলাম সেই প্রশ্নগুলোর উপর ডিপেন্ড করেই তোমাদের সামনে ক্লাস টেস্টটা হবে। আর আমি যেটা বলবো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে, তোমাদের 2021 সালের যে সকল পরীক্ষার্থী তোমরা রয়েছে সেই সকল পরীক্ষার্থী তোমরা ভালো করে তোমাদের নৈর্বচনিক যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য অ্যাকাউন্টিং রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে এবং তোমাদের আমাদের রাজশাহী কলেজে যারা রয়েছে তাদের জন্য ফিনান্স রয়েছে। এই সাবজেক্টগুলো থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম হয়তো নেওয়া হবে। সুতরাং এই সাবজেক্টগুলোর তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস মোতাবেক তোমরা কার্যক্রম মানে পরিচালনা করা হবে বা সেই সংক্ষিপ্ত সিলেবাস মোতাবেকই তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে। তো তোমরা সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টার গুলো রয়েছে সেই চ্যাপ্টার গুলো নিয়ে একটু স্টাডি করো, কেননা তোমাদের জন্য ডিসিশন খুব তাড়াতাড়ি নেওয়া হচ্ছে এবং আশা করা যায় যে খুব শীঘ্রই তোমাদের একটা মানে
কি বলবো আমরা অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে হলেও বা বিভিন্ন ভাবে, তোমরা তো শুনেছো আমাদের মন্ত্রী মহোদয় তোমাদের নির্দেশনা দিয়েছেন, তোমরা সকলেই শুনেছো। আর অ্যাকাউন্টিং এর জন্য আমি তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারটা, আজকে যে চ্যাপ্টারটাতে আমরা কাজ করলাম বা যে চ্যাপ্টারটা ক্লাস করলাম, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট্ট একটা চ্যাপ্টার এবং সংক্ষিপ্ত সিলেবাসে এই চ্যাপ্টারকে আরো ছোট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা 4টা পদ্ধতিতে অঙ্ক করতাম, ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি, সরল গড় পদ্ধতি এবং ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতি বা ভারযুক্ত গড় পদ্ধতি। এখান থেকে শুধুমাত্র 2টা পদ্ধতিতে তোমাদের কথা বলা হয়েছে। এই 2টা পদ্ধতি নিয়ে তোমরা একটু দেখবে, ওয়েটেড অ্যাভারেজ মেথড এবং ফিফো মেথড। আশা করা যায় তোমরা এই চ্যাপ্টার থেকে খুব সহজেই আনসার করতে পারবে, খুব ছোট্ট ছোট অঙ্ক থাকে। আর আমি এই চ্যাপ্টারের আরো ক্লাসগুলো তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা যদি প্রয়োজন হয় দেখে নিতে পারো। আর সামনে ক্লাস টেস্ট আছে, ক্লাস টেস্টের জন্য তোমরা এই চ্যাপ্টার থেকে ভালোভাবে প্রিপারেশন নাও। আমাদের 20 মার্কের এমসিকিউ থাকবে, আর সেই এমসিকিউ তে তোমরা সকলেই ভালো করবে। আরেকটা কথা, তোমরা সকলেই রাজশাহীর অবস্থা এখন বর্তমানে যা, তাতে তোমাদের ঘরে থাকতে হবে। আমরা সকলেই ঘরে থাকি এবং সুস্থ থাকি, সুস্থতার সাথে নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করি। তোমরা সকলেই ভালো থাকো।